আজকে সকালে যখন আমি আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডটা দেখলাম, আমি কিন্তু রীতিমতো অবাক বেশ কয়েকটা নাম দেখে। ওভারঅল যদি স্কোয়াডের কথা বলি, ওভারঅল স্কোয়াড মোটামুটি যা প্রেডিকশন ছিল বা যা আশা করা হয়েছিল, মোটামুটি সেরকম স্কোয়াড এসছে। কিন্তু কয়েকটা নাম বেশ একটু অবাকই করেছে। তো কোন নামগুলো অবাক করেছে এবং ওভারঅল আর্জেন্টিনার স্কোয়াডের স্ট্রেংথ, উইকনেস এবং অ্যাকচুয়াল সম্ভাবনা কতটা বিশ্বকাপ ডিফেন্ড করার, তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, যেখানে আমি আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে যে নামগুলো আমি বলেছিলাম তার মধ্যে প্রায় সবাই আছেন এবং সেটাই খুব এক্সপেক্টেড ছিল। তবে কয়েকজনের নাম বাদ গেছে এবং তার জায়গায় কয়েকজনের নাম সংযুক্ত হয়েছে। তো এই পুরো স্কোয়াডের তালিকার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব মোটামুটি তালিকাটা এরকম: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রুলি এবং মুসো। ডিফেন্ডার বালের্তি, টেলিয়াফিকো, মন্টিয়াল, লিসান্দ্রো মার্টিনেজ, কুটি রোমেরো, ওটামেন্ডি, মেদিনা এবং মলিনা। মিডফিল্ডে যদি আসি, লিওনার্দো পারডেস, রড্রিগো ডেপল, ভ্যালেন্টিন বার্কো, জিওভিনি লোসেলসো, পেলাসিওস, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, ম্যাকলিস্টার, এনজো ফার্নান্ডেজ। ফরওয়ার্ড লাইন যদি আসি, হুলিয়ান অ্যালভারেজ, লিওনেল মেসি, লতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ। এই গেল মোটামুটি পুরো স্কোয়াড। এই স্কোয়াডের মধ্যে মোটামুটি প্রায় সবগুলো নামই প্রেডিকশন ছিল বা সবাই আশা করেছিলেন এই নামগুলোই থাকবে। গোলকিপারের দিকে যদি বলি, গোলকিপার যা প্রেডিকশন সবাই করেছিল বা বিশেষজ্ঞদের যে ধারণা ছিল, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, তো সেই গোলকিপারের জায়গায় কোনো অদল বদল হয়নি। অ্যাজ এক্সপেক্টেড এমি মার্টিনেজ ফার্স্ট চয়েস গোলকিপার এবং তার সাথে রুলি এবং মুসো। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখবো যে এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু চোট নিয়েই অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালটা খেলেছেন। তো সেক্ষেত্রে তার সেই চোট কতটা জটিল বা কতটা সিরিয়াস সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো হতেও পারে যে গ্রুপ লিগের যে শুরুর ম্যাচগুলো, সেগুলোতে হয়তো আমরা এমিলিয়ানো মার্টিনেজের জায়গায় রুলি বা মুসোকে গোল পোস্টের নিচে দেখতে পাবো। তবে আমার যদি ভোট বলেন, আমার ভোট কিন্তু মুসোর দিকে, কারণ মুসো কিন্তু এবছর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যেটুকু সুযোগ পেয়েছেন তাতে কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে মেলে ধরতে পেরেছেন। তো সেই হিসাবে বলি, গোলে অবভিয়াসলি এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট চয়েস, বাট তার যদি চোট সেরকমভাবে কোনো গুরুতর হয় বা তাকে যদি কোনো কারণে রেস্ট দিতে হয়, তাহলে আমার মনে হয় মুসোকে হয়তো আমরা গোল পোস্টের নিচে দেখতে পাবো। এবার আছে ডিফেন্সের কথায়। ডিফেন্স যেটা আমি প্রেডিক্ট করেছিলাম, মন্টিয়াল এবং মলিনা রাইট ব্যাক। সেন্ট্রাল ডিফেন্স কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, বালের্ডি, নিকোলাস ওটামেন্ডি এবং লেফট ব্যাকে টেলিয়াফিকো। এখানে যে নামটা আমি দুটো নাম আরো এক্সপেক্ট করেছিলাম, একটা হচ্ছে মার্কোস অ্যাকিউনা এবং সেনেসি। তো সেনেসির নামটা বাদ যাওয়াটা একটু অবাক করেছে, শুধু আমাকে নয়, হয়তো যারা ইউরোপের ফুটবল গত এক বছর ধরে ফলো করছেন তারা সবাই জানেন সেনেসি কিন্তু এবছর হয়ে দারুণ ফুটবল খেলেছে। তো সেনেসির বাদ যাওয়াটা একটু আমার কাছে অবাক করারই লেগেছে, বিশেষ করে যেখানে আমরা দেখছি নিকোলাস ওটামেন্ডি কিন্তু টিমে আছেন। তো নিকোলাস ওটামেন্ডির 38+ এজ। আজকে কিন্তু নিকোলাস ওটামেন্ডিকে আমরা কখনোই বলবো না সার্কিও রামোস বা থিয়াগো সিলভার বা সেই স্ট্যান্ডার্ডের ডিফেন্ডার, যে যারা বয়সটাকে তাদের অভিজ্ঞতা এবং তাদের দক্ষতা দিয়ে ছাপিয়ে যাবেন। কিন্তু নিকোলাস ওটামেন্ডি ভালো ডিফেন্ডার, নিঃসন্দেহে ভালো ডিফেন্ডার, কিন্তু জেনারেশনের যে বেস্ট ডিফেন্ডার যাদের নাম আমি বললাম, নিকোলাস ওটামেন্ডি কিন্তু সেই মানের ডিফেন্ডার নয়। এবং ডিফেন্ডারদের ক্ষেত্রে আমরা জানি যে একটা সার্টেন এজের পর যখন তাদের গতি কমে আসে, তখন কিন্তু বিপক্ষের স্ট্রাইকারদের সাথে তাদের একটু একটু মানে লড়াই করাটা একটু কঠিন হয়ে পড়ে। তো নিকোলাস ওটামেন্ডির ক্ষেত্রেও সেটা হয়তো হবে এবং নিকোলাস ওটামেন্ডি হয়তো চেষ্টা করবেন, যদি তাকে সুযোগ দেওয়া হয়, তার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর এবং অভিজ্ঞতা দিয়ে
দলকে সাহায্য করার, কিন্তু আমার তবুও মনে হয় নিকোলাস ওটামেন্ডির জায়গায় সেনেসি থাকলে হয়তো ভালো হতো। সেকেন্ড যে নামটা ডিফেন্সের, যেটা আমি আগেও বললাম, ফাকুন্দো মেদিনা। মেদিনা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল ডিফেন্ডার, লেফট সাইডের সেন্ট্রাল ডিফেন্ডার, উনি কিন্তু লেফট ব্যাক নন। এবং আর্জেন্টিনার এই যে স্কোয়াড, এতে জেনুইন লেফট ব্যাক কিন্তু একজনই আছেন, এবং তিনি হলেন টালিয়াফিকো। টালিয়াফিকোর পারফরমেন্সের কথা যদি আমি বলি, এই সিজনে লিওন হয়ে পারফরমেন্স কিন্তু তার খুব একটা ভালো নয়, এবং খুব লিমিটেড কিছু ম্যাচ উনি স্টার্ট করেছেন, এবং তার মধ্যে মাত্র 3টি মনে হয় গোল কন্ট্রিবিউশন, মানে অ্যাসিস্ট রয়েছে, এবং মনে হয় 2টো ম্যাচে উনি লাল কার্ডও দেখেছিলেন। তো ওনার কোনো কিন্তু সাবস্টিটিউট এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে নেই। লেফট ব্যাক, জেনুইন লেফট ব্যাক কিন্তু কেউ নেই। এবার লেফট ব্যাকের পজিশনে খেলার কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব মেদিনা কিন্তু খেলতে পারেন, যেহেতু লেফট সাইডেড সেন্ট্রাল ডিফেন্সে খেলে এসছেন অলিম্পিক মার্সেইর হয়ে, এবং বালের্দির সাথে একই টিমে তারা ডিফেন্সিভ পেয়ার হিসাবে খেলেন। তো ইনকেস টালিয়াফিকোর যদি পারফরমেন্স খারাপ হয়, বা ওনাকে চোটের কারণে বা ওনাকে কার্ডের সমস্যায় যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে, লেফট ব্যাকটা খেলবেন কে। এবং লেফট ব্যাক যদি না খেলানো হয়, সেক্ষেত্রে একটা মেকশিফট লেফট ব্যাক যদি, যেহেতু আর টিমে কোনো সেকেন্ড লেফট ব্যাক নেই, জেনুইন লেফট ব্যাক নেই, সেক্ষেত্রে কিন্তু অপশান একটাই, মেদিনাকে মেকশিফট লেফট ব্যাক হিসেবে খেলানো। এবং সেটা কতখানি সফল হবে বা কতখানি কাজে দেবে, সেটা কিন্তু সময় বলবে। তো এই গেল মোটামুটি ডিফেন্সের কথা। ডিফেন্স নিয়ে আমি যতটা ভেবেছিলাম বা যতটা আগের ভিডিওতে বলেছিলাম, তার থেকে আমি বলবো ডিফেন্সটা কিন্তু একটু চিন্তায় রাখবে। যেটা আমি আগেও বলেছি যে কুটি রোমেরোর কিন্তু এখন চোট আছে, উনি চোট সারিয়ে ফিরবেন, এবং চোট সারিয়ে ফেরার পর তার ম্যাচ ফিটনেস কেমন হবে, তার ফর্ম কেমন হবে, সেটা একটা ভাবার জায়গা রয়েছে। এবং তার সাথে লিসান্দ্রো মার্টিনেজ, যিনি কিন্তু সবেমাত্র চোট সারিয়ে ফিরেছেন, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 3-4টি ম্যাচই উনি খেলেছেন। তো ওনার ফর্মের পিকে পৌঁছতে কিন্তু একটু সময় লাগবে। এবং তার সাথে যেটা বললাম যে ওটামেন্ডির বয়স হয়ে যাওয়া, বয়সের ছাপ কিন্তু ওটামেন্ডির খেলায় পড়তে শুরু করেছে। তো এই পজিশনে যদি পারফরমেন্স, যদি ফর্ম কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের ঠিকঠাক না যায়, তাহলে ডিফেন্সটা কিন্তু নির্ভর করবে সেই বালের্দি এবং মেদিনার উপর, এবং সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার যথেষ্ট সমস্যা হতে পারে, বিশেষ করে ফ্রান্স বা পর্তুগাল বা স্পেনের মতো দলের বিরুদ্ধে। এবার যদি আসি আমরা মিডফিল্ড অ্যাজ এক্সপেক্টেড, সেই গত বিশ্বকাপের যে চার মূর্তি, রড্রিগো ডে পল, পারডেস, ম্যাকলিস্টার এবং এনজো ফার্নান্ডেজ, এরা চারজনই কিন্তু এই বিশ্বকাপেও কন্টিনিউ করছেন। এবং তার সাথে জিওভানি লো সেলসো রয়েছেন, তার সাথে রয়েছেন ভ্যালেন্টিন বার্কো। এই ভ্যালেন্টিন বার্কোর কথা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, দারুণ প্রতিভাবান প্লেয়ার, এবং এই সিজনে স্ট্রসবার্গের হয়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন, এবং যার পুরস্কার স্বরূপ ভ্যালেন্টিন বার্কোকে এই কয়েকটা দিন আগেই কিন্তু চেলসি একটা বড় ফি দিয়ে সাইন করিয়েছে। তো ভ্যালেন্টিন বার্কো ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের একটা প্লেয়ার টু ওয়াচ আউট ফর হতে চলেছে। কারণ যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বলি আর্জেন্টিনার খেলায়, রড্রিগো ডে পল কিন্তু এখন ইউরোপের বাইরে খেলেন, এখন ইন্টার মায়ামিতে খেলেন, এবং ইন্টার মায়ামিতেও কিন্তু তার পারফরমেন্স গত কয়েকটা ম্যাচে খুব বেশি আশাব্যঞ্জক নয়। এবং যদি আর সেকেন্ড অপশন বলি ডিফেন্সিভ মিডফিল্ডারে, তাহলে কিন্তু পারডেসও কিন্তু এখন আর ইউরোপে খেলেন না, বোকা জুনিয়র্সে খেলছেন। যদিও তার পারফরমেন্স ভালো, তবুও আমি বলবো ভ্যালেন্টিন বার্কো কিন্তু নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবেন বলে আমি আশা রাখছি। এবং ভ্যালেন্টিন বার্কো এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার কিন্তু একজন ভাইটাল প্লেয়ার হতে যাচ্ছেন। এর সাথে যদি আমরা বলি যে প্লেয়ারটাকে আমি সবচেয়ে বেশি আশা করেছিলাম এই টিমে, এমিলিয়ানো বুয়েন্ডিয়া। আমি জানি না এমিলিয়ানো বুয়েন্ডিয়াকে কেন লিওনেল স্ক্যালোনি কনসিডার করেননি। বুয়েন্ডিয়ার কিন্তু এই সিজনের সেকেন্ড হাফের পারফরমেন্স বেশ ভালো। ইউরোপা লিগের ফাইনালে, যেটা আমি আগের দিনও বলেছি, ইউরোপা লিগের ফাইনালে একটা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে। বুয়েন্ডিয়া কিন্তু লেফট উইংয়ে খেলতেও স্বচ্ছন্দ বোধ করেন এবং লেফট উইংয়েও খেলেন। সেক্ষেত্রে ওনাকে অ্যাঙ্কেল ডিমারিয়ার যে অনুপস্থিতি, সেই জায়গাটায় কিন্তু ওনার একটা
কার্যকরী ভূমিকা হলেও হতে পারত। তো এবার আসি অ্যাটাকের কথায়। হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, নিকো পাজ, জুলিয়ান সিমিওনে এবং লিওনেল মেসি। হ্যাঁ, আরেকটি নাম আমি এখানে বলিনি। এই স্কোয়াডের প্রবাবলি সবচেয়ে সারপ্রাইজ এন্ট্রি হোসে ম্যানুয়েল লোপেজ। 25 বছর বয়সী হোসে ম্যানুয়েল লোপেজ ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলেন। এই সিজনে 17 ম্যাচে 6 গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে অভিজ্ঞতা বলতে 3টি মাত্র ফ্রেন্ডলি ম্যাচ, রিসেন্ট যে 3টে ফ্রেন্ডলি হয়েছে, এবং সেখানেও টোটাল প্লেয়িং টাইম ওনার 100 মিনিটেরও কম। আমার কাছে জিনিসটা ঠিক পরিষ্কার নয় ঠিক কী কারণে এই হোসে ম্যানুয়েল লোপেজকে আর্জেন্টিনা দলে রাখা হয়েছে। এমন একজন প্লেয়ার যার সিনিয়র টিমে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, ওনার যে গোল স্কোরিং এবিলিটি খুব আনরিয়ালিস্টিক কিছু বা খুব এক্সেপশনাল কিছু সেরকমটাও নয়। যদি স্ট্রাইকারের কথা বলি, লিওনেল স্ক্যালোনির কাছে দুজন ওয়ার্ল্ডের অন্যতম সেরা স্ট্রাইকার রয়েছেন, লতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ, এবং দুজনের প্লেয়িং স্টাইল কিন্তু ডিফারেন্ট, একে অপরকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করতে পারেন। যেখানে লতারো মার্টিনেজ পিওর বক্স স্ট্রাইকার, আর অন্যদিকে যদি আমরা হুলিয়ান আলভারেজের কথা বলি, উনি কিন্তু অনেক বেশি ভার্সেটাইল। হয়তো ওনার বক্স প্রেজেন্স নেই লতারো মার্টিনেজের মতো, কিন্তু লিঙ্ক আপ প্লে মেকিং এবং ডিস্ট্রিবিউশন, অ্যাটাক ক্রিয়েট করা, ফ্রি কিক, উনি অনেক বেশি ভার্সেটাইল, উনি সব দিক দিয়েই কিন্তু দক্ষ। তো এরকম দুজন স্ট্রাইকার যখন লিওনেল স্ক্যালোনির হাতে আছে, উনি ঠিক কী কারণে হোসে ম্যানুয়েল লোপেজের মতো একজন আনকোরা স্ট্রাইকারকে দলে আনলেন, সেটা কিন্তু আমার কাছে একেবারেই বোধগম্য নয়। তবে হয়তো ওনার কোনো পরিকল্পনা আছে, হয়তো বা নেই, হয়তো বা উনি জাস্ট একটা প্লেয়ার এক্সট্রা রাখার জন্য ওনাকে দলে রেখেছেন। হয়তো হোসে ম্যানুয়েল লোপেজ গোটা বিশ্বকাপে 1 মিনিটও খেলবেন না। কিন্তু এই হোসে ম্যানুয়েল লোপেজের জায়গায় কিন্তু আমার মনে হয় এমিলিয়ানো বুয়েন্ডিয়াকে টিমে রাখা যেত। এমিলিয়ানো বুয়েন্ডিয়া অনেক বেশি ভার্সেটাইল, উনি অ্যাঙ্কেল ডি মারিয়ার যে লেফট উইংয়ের পজিশন সেখানে খেলতে পারতেন এবং খুব ভালো ফর্মে আছেন। বড় ম্যাচ খেলে এসছেন, ইউরোপের ফুটবলটা বোঝেন, ইউরোপের ফুটবলের যে ফিজিক্যালিটি সেটা কিন্তু উনি খুব ভালোভাবেই জানেন। তো সেক্ষেত্রে বুয়েন্ডিয়া থাকলে হয়তো অভিজ্ঞতা হোক, ভার্সেটাইলিটি হোক, একটা সুবিধা হলেও হতে পারত। তো ওভারঅল এই গেল মোটামুটি টিমের কথা। এবার আসি এই টিমের দুর্বলতা কোথায় এবং এই টিমের শক্তি কোথায়। প্রথমে বলি স্ট্রেংথের কথা। স্ট্রেংথ বলতে আর্জেন্টিনার যে মেন স্কোয়াড, গত বিশ্বকাপে যে কোর স্কোয়াড ছিল, এবারেও কিন্তু সেম আছে। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং নিজেদের প্লেয়িং স্টাইলকে বোঝা, সেগুলো মোটামুটি অনেকখানি তৈরিই আছে। এবং অবভিয়াসলি প্লেয়ারদের ভার্সেটাইলিটি। লিওনেল স্ক্যালোনির হাতে যে প্লেয়াররা রয়েছেন, বিশেষ করে মিডফিল্ড এবং আক্রমণ ভাগে, তারা কিন্তু অত্যন্ত ভার্সেটাইল। এবং এটার জন্য যেটা হবে, লিওনেল স্ক্যালোনি ডিফারেন্ট ফরমেশন এবং ডিফারেন্ট ট্যাকটিক্স অনেক সহজে অ্যাডাপ্ট করতে পারবেন। এর সাথে আমরা বলি লিওনেল মেসির প্রেজেন্স। লিওনেল মেসির যতই 38 এজ হোক, আজও কিন্তু উনি সেই ম্যাজিক্যাল লিওনেল মেসি। আমার মতে সর্বকালের সেরা প্লেয়ার এই লিওনেল মেসি কিন্তু এখনো যে কোনো ম্যাচ যে কোনো মুহূর্তে একা হাতে ঘুরিয়ে দিতে পারেন। হয়তো ওনার আগের মতো গতি নেই, গতি কিছুটা কমেছে, কিন্তু ওনার স্কিল, ওনার ভিশন, সেটা কিন্তু আজও অক্ষুণ্ণ। যে কোনো বড় ম্যাচ, সেটা কোয়ার্টার ফাইনাল হোক, সেমিফাইনাল হোক, নকআউট হোক, ফাইনাল হোক, লিওনেল মেসির একটা স্কিল এবং ম্যাচের ভাগ্য কিন্তু মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। তার সাথে আমি যোগ করব নিকো পাজের উপস্থিতি। নিকো পাজ কিন্তু এই সিজনে কোমোর হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন। এই সিজনে 12খানা গোল করেছেন এবং 6খানা অ্যাসিস্ট করেছেন। নিকো পাজের এই অসাধারণ পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু সেস্ক ফ্যাব্রিগাসের কোচিংয়ে কোমো প্রথমবার ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং সেই অ্যাচিভমেন্টের অনেকখানি কৃতিত্বই যায় এই নিকো পাজের কাছে। তো এই বিশ্বকাপে মেসির হয়তো শেষ বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপেই আমরা হয়তো এই ট্রানজিশনটা দেখতে পাবো, যেখানে মেসির জায়গাটা আস্তে আস্তে নিকো পাজ নিতে শুরু করবেন। নিকো পাজ এবং মেসি দুজনকে হয়তো আমরা একসাথেও দেখতে পেতে পারি, যেখানে বিপক্ষ হয়তো খুব লো ব্লকে খুব ডিফেন্সিভ খেলা খেলছে, সেই ডিফেন্স আনলক করার জন্য কিন্তু আমরা নিকো পাজ এবং লিওনেল মেসিকে একসাথে দেখতে পেলেও পেতে পারি। আর্জেন্টিনা টিমের
আরেকজন প্লেয়ারের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন জুলিয়ানো সিমিওনি। অত্যন্ত হাই ওয়ার্ক রেট প্লেয়ার এবং 90 মিনিট একইভাবে একই গতিতে উনি কিন্তু কন্টিনিউয়াসলি দৌড়ে যেতে পারেন এবং বিপক্ষের ওপর প্রেসার সৃষ্টি করা বা অ্যাটাকে যাওয়া বা ডিফেন্স সবটাতেই কিন্তু তিনি অত্যন্ত সাবলীল। এবং লিওনেল মেসির ওয়ার্ক রেট যেটুকু কমেছে বয়সের কারণে, সেই ওয়ার্ক রেটটা কিন্তু কভার করবে লিওনেল মেসির বাকি 10 জন সতীর্থ, এবং সেক্ষেত্রে জুলিয়ানো সিমিওনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন। বিশেষ করে উনি যদি রাইট উইংয়ে খেলেন বা মিডফিল্ডের রাইট সাইডে খেলেন, তাহলে কিন্তু লিওনেল মেসির পক্ষে জায়গা তৈরি করাটা অনেক বেশি সহজ হবে। এবং জুলিয়ানো সিমিওনের যে ভীষণ ওয়ার্ক রেট, সেটা কিন্তু গোটা আর্জেন্টিন টিমের জন্য একটা দারুণ প্লাস পয়েন্ট হতে চলেছে। আর তার সাথে যদি বলি স্ট্রাইকারের কথায়, এবং ইউরোপের যদি আমরা বেস্ট 3জন স্ট্রাইকারের কথা বলি বা 3জন বেস্ট স্ট্রাইকার আমাকে ওয়ার্ল্ডে এই মুহূর্তে খুঁজে বার করতে হয়, সেখানে কিন্তু অবভিয়াসলি হুলিয়ান অ্যালভারেজ এবং লতারো মার্টিনেজকে রাখতেই হবে। এবং তাদের ভার্সেটাইলিটি এবং তাদের গোল করার ক্ষমতা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা ভীষণ প্লাস পয়েন্ট। যে কোনো টিম, যে কোনো ডিফেন্সের এগেনস্টে কিন্তু তারা গোল করতে সমর্থ। এবার আসি দুর্বলতার কথায়। দুর্বলতাটা কিন্তু সেই ডিফেন্সে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। কুটি রোমেরোর ম্যাচ ফিটনেস নিয়ে আমার একটু সন্দেহ আছে, এখনও উনি চোট সারিয়ে ফেরেননি। লিসান্দ্রো মার্টিনেজ 3-4টি ম্যাচ খেললেও তিনি তার ফর্মের কতটা কাছাকাছি পৌঁছেছেন, টপ ফর্মের বা পিক ফর্মের, সেটা কিন্তু এখনো দেখার। নিকোলাস ওটামেন্ডির বয়স হয়েছে এবং ওনার পক্ষে 2022-এর মতো ডিফেন্সকে লিড করা হয়তো আর সম্ভব হয়ে উঠবে না। এবং তার সাথে লেফট ব্যাকে ট্যালিয়াফিকোর ফর্ম এবং ট্যালিয়াফিকোর কোনো সাবস্টিটিউট না থাকাটা কিন্তু আর্জেন্টিনার কাছে একটু চিন্তার। সো ওভারঅল যদি বলি, আর্জেন্টিনার মোটামুটি ব্যালেন্সড একটা টিম। যদি ডিফেন্স সঠিকভাবে খেলতে পারে এবং নকআউট স্টেজে যদি কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, বালের্তি এবং মেদিনার ডিফেন্স যদি ভালোভাবে খেলতে পারে, ভালো পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনার একটা ভালোই সুযোগ আছে। দেখা যাক আর্জেন্টিনা এই বিশ্বকাপে কি করতে পারে। এবং ব্রাজিলের পরপর 2টি বিশ্বকাপ জেতার যে অনন্য রেকর্ড, সেটা আর্জেন্টিনা করতে পারে কিনা, এবং লিওনেল মেসিকে আরও একটা বিশ্বকাপ জিতে তার সতীর্থরা তাকে বিদায় জানাতে পারে কিনা। তো সেদিকে সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারে ফ্রান্স এবং স্পেনের টিম। দুটো দলই অসম্ভব ভালো ব্যালেন্সড এবং অসম্ভব ট্যালেন্টেড প্লেয়ার নিয়ে তৈরি ফ্রান্স এবং স্পেনের টিম। কেমন হয়েছে ফ্রান্সের টিম, কেমনই বা হয়েছে স্পেনের টিম, জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এর পরের ভিডিওই আসছে ফ্রান্সের স্কোয়াড নিয়ে। ফ্রান্সের স্কোয়াডের ভিডিওটা আমি আগে আপলোড করতাম, কিন্তু যেহেতু আর্জেন্টিনার টিম অ্যানাউন্স হয়েছে এবং সবার একটা উৎসাহ রয়েছে যে আর্জেন্টিনার স্কোয়াড কেমন হলো, এবং আমি নিজেও উৎসাহিত একজন লিওনেল মেসি ভক্ত হিসাবে, তো সেই জন্যই আমি এই ভিডিওটা আগে আপলোড করছি। এরপরে আসছে ফ্রান্সের টিম কেমন হয়েছে সেই নিয়ে অ্যানালিসিস। তো আপনাদের মতামত কি? আপনাদের মতে কোন প্লেয়ার আর্জেন্টিনা স্কোয়াডে থাকা উচিত ছিল বা থাকলে ভালো হতো, বা কোন প্লেয়ারের টিমে থাকার অতটা হয়তো প্রয়োজনীয়তা ছিল না, বা এর থেকে বেটার টিম কম্বিনেশন কি হতে পারত, সেটা জানান কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, এবং ফুটবল নিয়ে নিত্য নতুন কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন।